পুতুলের চোখ। রাত তখন প্রায় 11টা। বিজন নিজের ছোট মোবাইল ফোনের আলোয় পথ চিনে চিনে এগোচ্ছিল। গ্রামের কাঁচা রাস্তা, আশেপাশে ঘন বাঁশঝাড় আর ঝিঝির একটানা শব্দ, সব মিলে একটা চাপা থমথমে ভাব। বিজনের কাজ দিনমজুরের। সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরতে আজ একটু বেশিই দেরি হয়ে গেল। তার হাতে একটা ছোট্ট কাপড়ের পুটুলি, তাতে তার সারাদিনের রোজগার। হঠাৎ করেই পথটা কেমন যেন অচেনা মনে হলো বিজনের। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সরু একটা পায়ে চলা পথ, আগে কখনো দেখেনি। কৌতূহলবশত সে ওই পথটা ধরল। কিছুটা এগোতেই একটা পুরনো জরাজীর্ণ মাটির বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। বাড়িটার চারপাশে আগাছার জঙ্গল, দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ থাকে না। কিন্তু অবাক করা বিষয় হলো, বাড়িটার খোলা দরজার দিকে তাকাতেই বিজনের চোখে পড়ল একটা আলোর রেখা, আবঝা লালচে আলো, যেন ভেতরের কোনো ক্ষীণ দীপশিখা জ্বলছে। বিজনের সারা শরীর শিরশির করে উঠল। এই জনমানবহীন জায়গায় কে থাকবে, তাও এত রাতে? তার মনে হলো ফিরে যায়, কিন্তু এক অদ্ভুত টান তাকে বাড়ির ভেতরে টেনে নিয়ে গেল। দরজার চৌকাঠ পেরোতেই একটা পচা পুরনো গন্ধ নাকে এসে লাগল। ঘরটা অন্ধকার, শুধু একটা মাটির প্রদীপের মৃদু আলোয় চারপাশটা আবছা দেখা যাচ্ছে। ঘরের এক কোণে একটা কাঠের তক্তপোষ, তার ওপর অসংখ্য পুরনো জিনিসপত্র এলোমেলো ছড়ানো। বিজন ভয়ে ভয়ে এগোতে লাগল। প্রদীপের আলোর দিকে তার চোখ পড়ল। একটা পুরনো মাটির হাঁড়ি, আর তার পাশে একটা ছোট মাটির পুতুল। পুতুলটা দেখতে খুবই অদ্ভুত, যেন কোনো ছোট শিশুর আকৃতি। পুতুলের চোখ দুটো যেন জ্বলজ্বল করছে সেই প্রদীপের আলোয়। বিজন আরও কাছে গেল। পুতুলটার চোখ দুটো দেখে তার মনে হলো যেন তার দিকেই তাকিয়ে আছে। পুতুলের মুখে একটা বীভৎস হাসি, আর তার ঘাড়টা অদ্ভুতভাবে একদিকে বেঁকে আছে। হঠাৎই ঘর জুড়ে একটা চাপা ফিস ফিস শব্দ শুনতে পেল বিজন। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে, বিজন, বিজন। বিজনের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। ফিস ফিস শব্দটা বাঁকতে লাগলো, যেন একাধিক কণ্ঠ একসঙ্গে কথা বলছে। আর তখনই বিজনের চোখ গেল সেই পুতুলটার দিকে। পুতুলের চোখ দুটো যেন সত্যিই নড়ছে। বিজনের মনে হলো পুতুলের মুখটা যেন আরও বিকৃত হয়ে উঠেছে, হাসিটা যেন আরও চওড়া হচ্ছে। সে দেখতে পেল পুতুলের ঘাড়টা আরও বেঁকে যাচ্ছে, আর সেই ফিস ফিস শব্দটা যেন পুতুলের মুখ থেকেই আসছে, যাবি না, যাবি না। বিজন ভয়ে জমে গেল। সে পিছন ফিরে দৌড়াতে যাবে, ঠিক তখনই তার পায়ের নিচে কি যেন একটা পড়ল। টর্চের আলো ফেলে দেখল সেটা একটা ছোট্ট পাথরের গুলি। সে পাথরের গুলিটা কুড়িয়ে নিল, আর তখনই সে দেখল পুতুলটা আর তক্তপোষে নেই। প্রদীপের আলোয় স্পষ্ট দেখল পুতুলটা মেঝেতে নেমে এসেছে আর ধীরে ধীরে বিজনের দিকে এগিয়ে আসছে, সেই বীভৎস হাসিটা মুখে নিয়ে, ঘাড়টা অদ্ভুতভাবে বাঁকানো। বিজন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়াতে শুরু করল। বাড়ির বাইরে বেরিয়ে এলোপাতাড়ি দৌড়াতে দৌড়াতে সে প্রাণপণে চিৎকার করতে লাগলো। গ্রামের অন্য এক পথে সে যখন পৌঁছালো, তখন তার শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে থামল একটা পুরনো বট গাছের নিচে, হাঁপাতে হাঁপাতে। ভয়ে তার সারা শরীর কাঁপছিল। সে চোখ বুজে শ্বাস নিতে লাগল, নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল। ধীরে ধীরে সে চোখ খুলল, আর তখনই তার চোখ পড়ল তার হাতের দিকে। সে দেখতে পেল তার হাতে ধরা সেই পাথরের গুলির বদলে তার হাতে রয়েছে ছোট্ট সেই মাটির পুতুলটা, যা সে ওই বাড়িটাতে দেখেছিল। পুতুলের চোখে সেই জ্বলন্ত দৃষ্টি, মুখে সেই বীভৎস হাসি, আর ঘাড়টা অদ্ভুতভাবে একদিকে বেঁকে আছে। বিজনের মনে হলো পুতুলটা যেন ফিস ফিস করে বলছে, যাবি না, যাবি না। বিজন আতঙ্কে চিৎকার করে উঠল। সে পুতুলটা ছুঁড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। পুতুলটা যেন তার হাতে সেটে গেছে। আর তখনই তার মনে হলো এই পুতুলটা ঠিক তেমনই যেমনভাবে তার ছোটবেলার খেলার সাথী রতনকে শেষবার দেখেছিল, যখন সে একটা পুরনো পুতুল নিয়ে খেলতে খেলতে অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। আর সেদিনের পর রতনকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিজন অনুভব করল তার ঘাড়টাও যেন অদ্ভুতভাবে একদিকে বেঁকে যাচ্ছে, আর তার মুখে যেন একটা বীভৎস হাসি ফুটে উঠছে, ঠিক সেই মাটির পুতুলের মতো।